হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি আমাদের সাবস্ক্রাইবার প্রিয়াঙ্কাকে নিয়ে। প্রিয়াঙ্কা ও তার বন্ধুরা কলকাতার এক তিনতলা বাড়িতে প্ল্যানচেট করে তার ছোটবেলার বন্ধুরা তাকে ডাকে। তারপর তাদের সাথে কি হলো জানতে আমাদের গল্পটি পুরো শুনতে হবে। এইরকম আপনাদের জীবনে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের গল্পটি সবার সামনে তুলে ধরব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এইরকম আরো সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। সালটা ছিল 2013 থেকে 2014। সেই সময় প্রিয়াঙ্কার কলেজ জীবনের তৃতীয় বর্ষ চলছে, শেষ বছর। তখন প্রিয়াঙ্কা একদমই কলেজ মিস করতো না, আর প্রতিদিন কলেজের শেষে গড়ের মাঠে আড্ডাটাও মিস করতো না। প্রিয়াঙ্কাদের 7 জন বন্ধুকে নিয়ে একটা গ্রুপ ছিল, আর সেই গ্রুপের লিডার ছিল রাহুল। তো যাই হোক, প্রিয়াঙ্কারা প্রতিদিন কলেজের শেষে ঘন্টা দুয়েক চুটি আড্ডা দিত গড়ের মাঠে সবুজ ঘাসে। কলেজ জীবনের শেষের বছরটা চিরকাল যাতে স্বর্ণালী হয়ে থাকে, সেই চেষ্টার কোনো ত্রুটি প্রিয়াঙ্কা বা তার গ্রুপের কেউই রাখত না। কিন্তু ইদানিং 2-1 দিন ধরে তাদের গ্রুপে একজন নতুন ছেলে এসে ভিড়েছিল। ছেলেটির নাম দেবশঙ্কর মুখার্জি। ছেলেটি কলকাতা ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের ছাত্র। এই ছেলেটি আসলে গ্রুপের লিডার রাহুলের ভালো বন্ধু। রাহুল যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে নানান সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকত, তাই তার বন্ধুর সংখ্যাও অনেক বেশি ছিল। একবার দেবশঙ্কর কিভাবে রাহুলের বন্ধু হলো, সেই আলোচনা এখানে অপ্রয়োজনীয়। যাই হোক, তবে দেবশঙ্করের একটা বিশেষ গুণও রয়েছে, যে গুণটার জন্য তার বন্ধুর সংখ্যা এবং জনপ্রিয়তাও অনেক বেশি। দেবশঙ্কর ভালো ছাত্র হওয়ার পাশাপাশি শহরের একজন নামি দামি তান্ত্রিক জ্যোতিষীর ভাইপো। আর কাকার দৌলতে দেবশঙ্কর নিজেও যে কিছুটা তন্ত্রবিদ্যা রপ্ত করেছিল একথাও সত্য। কিন্তু তার বিশেষ গুণটা ছিল অন্য, যে গুণের জন্য রাহুল ও দেবশঙ্করের প্রতি আরো সবার মতোই খুব কৌতূহলী। দেবশঙ্কর প্ল্যান ছিল সিদ্ধহস্ত। গ্রুপের সবাইকে রাহুল দেবশঙ্করের এই বিশেষ গুণের কথা খুবই জাহির করে বলল। কিন্তু আমরা সকলেই জানি, সব গ্রুপে 2-1 জন নাস্তিক বন্ধু থাকেই। আর রাহুল প্রিয়াঙ্কাদের গ্রুপেও সেই রকম 2 জন নাস্তিক বন্ধু ছিল। একজনের নাম কৌশিক আর অন্যজনের নাম ইন্দ্র। এরা দুজনে দেবশঙ্করের বিশেষ গুণের কথা শুনে বিদ্রুপ করে কটাক্ষ করে হেসে উড়িয়ে দিল, আর রাহুলকে তুচ্ছ করে কিছু কথা শুনিয়ে দিল। দেবশঙ্কর চুপচাপ এদের ঔদ্ধত্য লক্ষ্য করছিল। এইবার কৌশিক প্রশ্ন করলো দেবশঙ্করকে, তা কোন মহাপুরুষকে নামিয়েছিলে শুনি প্ল্যান সেট করে? এই বলে আবার হো হো করে হেসে উঠল কৌশিক আর ইন্দ্র। কিন্তু দেবশঙ্কর একটু রাগ না করে বলল, আমি এখনো পর্যন্ত 12 দিনে প্ল্যানচিটে বসেছিলাম। প্রথমবার আমার নিজের জেঠিমার আত্মাকে স্মরণ করেছিলাম, কারণ আমার জেঠিমা আত্মহত্যা করে মারা গিয়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, তাই কৌতূহলবশত ওই আত্মাকেই প্রথম ডাকি। লোকমুখে শুনতাম জেঠিমাকে নাকি আমাদের বাড়ির কেউই হত্যা করেছিল। সেটা আদৌ কতটা সত্য, সেটা জেঠিমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। দ্বিতীয়বার আমার বন্ধুর বাবাকে স্মরণ করি, অবশ্যই বন্ধুর ইচ্ছেতেই। আর তৃতীয়বার পাড়ার এক কাকিমাকে, সেও জেঠিমার মতো আত্মহত্যা নাকি খুন বোঝা যাচ্ছিল না, সেটাও নিজের কৌতূহল বশতই করেছিলাম। 3 বার আমি সফলতা লাভ করেছি। গ্রুপে প্রিয়াঙ্কাকে নিয়ে আরো যে 2টো মেয়ে ছিল, ওরা 3 জনেই বিশ্বাস করেছিল দেবশঙ্করকে। আর গ্রুপে আরেকটি ছেলে ছিল, নাম আকাশ, একটু ভীতু গোছের অবশ্যই, সেও বিশ্বাস করেছিল দেবশঙ্করকে। আর ছেলেটি ভয়ও পাচ্ছিল একটু একটু। এইবার কৌশিক ইন্দ্র 2 নাস্তিক নিজেদের মধ্যে চোখের ইশারায় কথা বলে কিছু একটা ঠিক করলো। এইবার মুখে বলল, আমরাও চাই প্ল্যান সেট করতে। সো ডু ইউ হেল্প আস? দেবশঙ্কর, ও ইয়েস, ওয়াই নট। গ্রুপের মেয়েরা কিছুতেই এইসব ব্যাপারে রাজি হচ্ছিল না, আর সেই সঙ্গে আকাশও মেয়েদের সঙ্গে গলা মিলিয়ে বলল, এই ভাই, এইসবের কোনো দরকার নেই, ছাড় তো। কিন্তু কৌশিক আর ইন্দ্র জেদের কাছে সকলে নতি স্বীকার করলো। রাহুলও এমন নীরব ছিল যেন মনে হচ্ছিল ও নীরবতাই সম্মতির লক্ষণ। অবশেষে অনেক আলোচনার পরে ঠিক হলো আগামী শনিবার অমাবস্যার নিশীথে ওরা প্ল্যান সেটে বসবে। এইবার কথা হচ্ছে কোথায় হবে এইসব কর্মকাণ্ড। রাহুল নিজের বাড়িটাই সাজেস্ট করলো। দেবশঙ্কর বলল, বেশ,
আমি আগামীকাল তোর বাড়িতে গিয়ে ভালো করে দেখে আসব। মেয়েদের প্ল্যানচেটে উপস্থিত থাকতে একটু আপত্তিকর ছিল, কিন্তু রাহুল বলল সেসব ম্যানেজ করে নেবে এবং মেয়েদেরও রাখবে প্ল্যানচেটের রাতে। যাই হোক, অবশেষে সেদিনের মতো আড্ডার আসর ভাঙল। কৌশিক, ইন্দ্র, রাহুল আর দেবশঙ্কর ছাড়া বাকি সকলেরই মনের শান্তি বিঘ্নিত হলো। পরদিনই সকালে দেবশঙ্কর পৌঁছে গেল রাহুলের বাড়িতে। সেখানে কৌশিক এবং ইন্দ্র উপস্থিত ছিল, আর ওদের উপস্থিতিতেই দেবশঙ্কর রাহুলের বাড়িটা ভালো করে ঘুরে দেখে। অবশেষে 3 তলার বড় ঘরে গিয়ে উপস্থিত হলো এবং সেই ঘরটাও একন ওকন পর্যবেক্ষণ করে দেবশঙ্কর বলল, পারফেক্ট। এই ঘরেই আগামী রবিবার মাঝরাতে আমরা প্ল্যানচিটে বসবো। সুতরাং স্থান নির্বাচনের পরে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং তার জন্য আলোচনার দরকার। তাই সেই জন্য রাহুল নিজের গ্রুপের বাকি বন্ধুদের সবাইকে রবিবার হওয়া সত্ত্বেও ডেকে পাঠালো গড়ের মাঠে এবং বলল, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আছে। সবাই এলো যথাসময়ে যথাস্থানে। শুরু হলো আলোচনা। আলোচনার বিষয়বস্তু হলো কার আত্মাকে স্মরণ করা হবে সেটা নিয়ে। কারণ ভূত তো আর একটা আত্মা নয়, পৃথিবীর শুরু থেকে আজ অব্দি যত মানুষ ইহলোক ত্যাগ করেছে তাদের সবারই সমান দাবি। তাই এই নিয়ে বিস্তর আলোচনা চলল ওদের বন্ধুদের মধ্যে। অবশেষে প্রিয়াঙ্কা এই আলোচনায় একটা প্রস্তাব রাখলো। প্রিয়াঙ্কা বলল, আমার একটা বিষয়ে বেশ কৌতূহল রয়েছে অনেক বছর ধরে, কোনোদিনও ভাবিনি এমন সুযোগ পাবো। তাই আজ যখন সুযোগ পেয়েছি সেটাকে কাজে লাগাতে চাই, অবশ্য সবাই যদি রাজি থাকে তো। রাহুল, কিসের কৌতূহলের নিষ্পত্তি চাস তুই? প্রিয়াঙ্কা, জানিস আমাদের পাড়ায় একদম শেষের বাড়িটায় একটা পরিবার ভাড়া থাকতো, তখন আমি খুব ছোট। তো সেই পরিবারে বাবা মা আর তাদের একটাই ছেলে ছিল। ছোটবেলায় খুব মিশতাম ওই ছেলেটার সাথে। আমাদের পাড়ায় আমাদের বয়সী আরো সবাই মিশত, বন্ধু ছিলাম, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু ওই ছেলেটা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। প্রিয়াঙ্কাকে কথার মাঝখানে থামিয়ে দেবশঙ্কর বলল, ওয়েট ওয়েট ওয়েট, ছেলেটা না করে ছেলেটার নাম কি সেটা বললে ভালো হয়। প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলেটার নাম ছিল শুভম। তো শুভম বাবা মা মারা যেতে ওর মা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু তার মধ্যে আবার শুভম যখন কলেজের ফার্স্ট ইয়ার, সেই সময় ওর মা মারা যায়। ফলে বাবা মাকে হারিয়ে ও একদম একা হয়ে পড়ে। সেই সময় একটা কল সেন্টারে জব করতো আর দিনের বেলা কলেজ করতো। তারপরে জানিস ও হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে গেল, আর কোনোদিন কখনোই ও আর ফিরে আসেনি। ওকে আর কখনোই কেউ কোথাও দেখতে পায়নি। লোকমুখে শুনেছিলাম ওর নাকি কোনো এক রহস্য মৃত্যু হয়, কিন্তু সেটা কি সেটা কেউ বলতে পারেনি। তাই আমি জানতে চাই কি হয়েছিল ওর সাথে, যে একটা জল জ্যান্ত ছেলে এইভাবে চলে গেল পাতালে, নাকি আকাশ মিশে গেল, নাকি সমুদ্র খেয়ে নিল। কি হয়েছিল ওর শেষ পরিণতি সেটাই আমি জানতে চাই। দেবশঙ্কর সব শুনে প্রশ্ন করল, বুঝলাম, কিন্তু শুভম তো নাকি তোর বা তোর পাড়ার ছেলে মেয়েদের বন্ধু ছিল, তা কেউ জানতো না ও কোথায় গেছিল? খবর কেউ পায়নি? আর যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালা? প্রিয়াঙ্কা, শুভম খুব গুটিয়ে গেছিল, কারোর সঙ্গে বেশি মিশত না। হয়তো বাবা মায়ের মৃত্যুর কারণেই হোক বা যে কোনো কারণে হোক, ও কখনো পাড়ায় আসতো, কখন কোথায় যেত কেউ অত খোঁজ রাখতো না। আর বাড়িওয়ালা, হ্যাঁ, তার মুখ থেকে শুনেছি ওর রহস্য মৃত্যুর কথা, তবে সে নিজেও বেশ ধোঁয়াশায় ছিল, খুব বেশি কিছু জানতো না। দেবশঙ্কর সবার উদ্দেশ্যে বলল, বেশ, সবাই যদি রাজি থাকে তাহলে না হয় আমরা এই রহস্য মৃত্যুর শিকারকেই স্মরণ করবো প্ল্যানচিটে। রাহুল আর বাকিরা সবাই সায় দিল। কৌশিক প্রশ্ন করল, কিন্তু শুভম ছেলেটাকে তো আমরা কেউ চিনি না, তাহলে? দেবশঙ্কর, আচ্ছা, এই শুভমের কোনো ছবির জোগাড় করে আনতে পারবি প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ পারবো, কাল নিয়ে আসছি। সবাই রাজি। আপাতত শুভমের আত্মাকে ডাকা ছাড়া আর কোনো অপশন নেই। পরদিন প্রিয়াঙ্কা শুভমের ছবি আনতে সবাই একেবারে হামলে পড়ল। ছেলেটাকে দেখেই কেমন কেমন লাগলো সকলে। চোখ দুটো খুব একটা ভালো লাগলো না দেবশঙ্করে, কিন্তু তবু দেবশঙ্কর কৌতূহলী হলো যে এই আত্মাকেই ডাকতে হচ্ছে।
দেখি কি এমন কাজ সে করেছিল যে এত অল্প বয়সে কোনো এক অজানা কারণে তাকে পৃথিবী ছাড়তে হলো। দেখতে দেখতে অমাবস্যা শনিবার এসে গেল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত্রি 12টার কিছু সময় পরে প্ল্যানচেটে বসা হবে। রাহুলের বাড়িতে দেবশঙ্কর রাত্রি 11টার মধ্যে এসে উপস্থিত। আর গ্রুপের বাকি ছেলেরা আকাশ, ইন্দ্র আর কৌশিক, ওরাও তিনজন একসাথে এলো রাত 11:30 নাগাদ। প্রিয়াঙ্কাকে অতি অবশ্যই থাকতে হবে, কিন্তু সে যেহেতু মেয়ে, তাই রাতে বাড়ির বাইরে থাকাটা তার পক্ষে একটু অসুবিধার তো নিশ্চয়ই ছিল। কিন্তু তাদের গ্রুপের এক বান্ধবীর সাহায্যে সে বাড়ি থেকে সেই রাতে বেরোতে পারলো। আর ঠিক 12টা নাগাদ পৌঁছলো রাহুলের বাড়িতে। সবাই যেন তার অপেক্ষাতেই বসেছিল। গ্রুপের অন্য মেয়েরা একটু ভয়েই এইসবে অংশগ্রহণ করতে চায়নি। যাই হোক, প্রিয়াঙ্কা পৌঁছতে সবাই রাহুলের 3তলার বড় ঘরটায় গিয়ে উপস্থিত হলো। রাহুলের বাড়ি ফাঁকাই, কারণ ভাগ্যবশত তার বাবা মায়ের নেমন্তন্ন কোনো এক বিয়ে বাড়ি উপলক্ষে বাড়িটাকে ভূতের বাড়ি বানানোটা আরো অনেক বেশি সহজ হয়ে গেল রাহুল আর তার বন্ধুদের পক্ষে। পুরো বাড়িটার আলো নিভিয়ে ওরা সবাই 3তলার রুমে চলে গেল। সেখানে একটা তেপায়ার টেবিল আর 3টে চেয়ার রাখাই ছিল। দেবশঙ্কর বলেছিল 3 জনের কমে চক্র হয় না, তাই এই ব্যবস্থা করা। মোমবাতির ব্যবস্থাও আছে। প্ল্যানচেটে দেবশঙ্কর আর প্রিয়াঙ্কার সাথে আর একজনকে বসবে, এখন সেটাই দেখার। আকাশ যা ভীতু, সে তো আগেই বলেছিল সে দর্শক হয়ে দেখবে, এইসবে সে অংশগ্রহণ করবে না। আর রাহুলের যেহেতু বাড়ি, ফলে সে নিজে সুস্থ থাকতে চাইল। তাহলে বাকি রইল ইন্দ্র আর কৌশিক, কারণ এই দুজনের জেদের কারণেই কিন্তু এই প্ল্যানচেটের আয়োজন। তারা প্রমাণ চায়, সত্যি মিথ্যের প্রমাণ। কিন্তু মিডিয়াম হয়ে তো এখন বসতেই হবে কাউকে। অবশেষে টস হলো, আর ইন্দ্র নির্বাচিত হলো টসের ফলে। এইবার সেই মোক্ষম মুহূর্ত হাজির। 3 জনে আঙুলে আঙুল ঠেকিয়ে ধ্যান শুরু করলো, আর দেবশঙ্কর তার সঙ্গে আরো কিছু মন্ত্র উচ্চারণ করলো। এইভাবে মিনিট 5 চোখ বুজে স্মরণ করতে দেবশঙ্কর চোখ খুলল, এবং ইন্দ্র কেমন যেন একটা করতে শুরু করেছে। তার কষ বেয়ে লাল গড়াচ্ছে, চোখ প্রায় বুজে গেছে। এই অবস্থাতেই সে কিসব যেন অতি কষ্টে জড়িয়ে জড়িয়ে বলে যাচ্ছে। দেবশঙ্কর তাকে কিরে বলে একটা ঠেলা দিতেই সে কাত হয়ে পড়ে গেল। প্রিয়াঙ্কা তো ভয় পাচ্ছেই, সেই সঙ্গে বাকি যারা দর্শক, এই ঘরে তাদের সবার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কৌশিক বাধ্য হয়ে ঢোক গিলল। ঘরের পরিবেশে যে একটা অনৈসর্গিক আবহাওয়া তৈরি হচ্ছে, সেটা সবার স্নায়ু টের পাচ্ছে। দেবশঙ্কর বুঝে গেছে ব্যাপারটা। দেবশঙ্কর 3টে কথা জিজ্ঞেস করলো, কিন্তু এত জড়িয়ে ইন্দ্র কথা বলছে, কোনো উপায় নেই তার কথা বোঝার। খুবই মুশকিল। আত্মা যদি চলে যায় বা ক্ষুণ্ণ হয়। দেবশঙ্কর হঠাৎ ব্যাগ থেকে কাগজ কলম বার করে ইন্দ্রর হাতে ধরিয়ে দিল। কলম হাতে পেয়ে ইন্দ্র শটান উঠে বসলো। তার চোখ দেখে এখন দেবশঙ্করের একটু ভয় লাগছে, কিন্তু সে বুঝতে দিল না। এদিকে ইন্দ্র উঠে বসে লিখতে শুরু করলো। ব্যাপারটা খুবই আশ্চর্যের লাগলো। যেটা ঘটলো সেটাই সত্যি, যে এই অন্ধকার ঘরে চোখ বন্ধ থাকা অবস্থাতেও মুখ দিয়ে লাল গড়াচ্ছে, তার মধ্যে ইন্দ্র লিখে চলেছে। লেখা শেষ হলে দেবশঙ্কর কাগজটা নিজের হাতে নিয়ে নিল। ইন্দ্রর দৃষ্টিও তখন স্বাভাবিক ছিল না। মৃতদেহ যদি চোখ খোলে, জীবিত মানুষের সামনে ঠিক কেমন অবস্থা হবে, ঠিক সেই রকম চাহনি ইন্দ্র সেই মুহূর্তে। দেবশঙ্কর বুঝল আর দেরি করা যাবে না, যেখান থেকে এই আত্মা এসেছে ওকে সেখানেই পাঠাতে হবে। দেবশঙ্কর সেই প্রক্রিয়া শুরু করলো, আর মিনিট 60 মধ্যেই ইন্দ্র অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সবাই মিলে তাকে ধরাধরি করে নিচে নিয়ে এলো, শুইয়ে দিল। কিছুক্ষণ শুশ্রূষা চলার পর ইন্দ্রর জ্ঞান আসলো। ক্লান্ত লাগলেও স্বাভাবিক দেখাচ্ছে, আর সেই দৃষ্টিটা নেই। ইন্দ্র একটু সুস্থ বোধ করতেই দেবশঙ্কর খুলল সেই চিঠি। ইন্দ্রকে ঘিরে বসে আছে বাকিরা, রাহুল, কৌশিক আর আকাশ। সবাই খুব ভয় পেয়ে রয়েছে। একটু আগে যে দৃশ্য ওরা নিজের চোখের সামনে দেখেছে, ওরা তা ভুলতে পারছে না। রাতের অন্ধকার আর ভয়টা মিলেমিশে গেছে। প্রিয়াঙ্কা এক সাইডে বসে আছে। সে সবার চেয়ে বেশি আতঙ্কিত। খাটের এক কোণে সিটিয়ে রয়েছে সে। একমাত্র দেবশঙ্কর একদম স্বাভাবিক।
দেবশঙ্কর চিঠি খুলে কিছুক্ষণ নিজে পড়ে নিল। আকাশ ছেলেটা জানতে চাইল, কি লেখা আছে আমাদের, বলবি না? দেবশঙ্কর বলল, হ্যাঁ বলবো। এটা শুভমের মৃত্যুর ইতিহাস বলা চলে। কৌশিক কাঁপা কাঁপা গলায় বলে, কিরকম? দেবশঙ্কর, হ্যাঁ, সেই জবানবন্দি এইবার শোনাবো তোদের, শোন তাহলে। দেবশঙ্কর শুরু করলো চিঠির লেখাপড়া। চিঠির লেখা এইরকম, সেবার আমি আমার 4 জন বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গেছিলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমার এক বন্ধুর মামা বাড়ি। ওখানেই 2 দিন থেকে জায়গাটা ঘুরে দেখবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরের ছুটিতে। সেই মতো বন্ধুর মামা বাড়ি গিয়ে উঠলাম আমরা 4 বন্ধু। ওই বাড়িতে আমার বন্ধুর এক মামাতো ভাইও ছিল। সে আমাদের সব ঘুরিয়ে দেখাবে বলে ঠিক হলো। সারাদিন প্রচুর ঘুরলাম, একটুও বাড়িতে থাকিনি আমরা কেউ। তারপর সন্ধ্যার দিকে বন্ধুর মামাতো ভাই আমাদের সবাইকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। তখনও পুরোপুরি সন্ধে নামেনি। যাই হোক, বন্ধুর ভাই যে রাস্তাটা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল সেটা ফাঁকা রাস্তা, গাড়ি তো চলছিলই না, মানুষজন চলাফেরা করতে সেরকম দেখা যায়নি। তবে আমাদের খুব ভালো লাগছিল ওরকম একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে। অনেক দূরে কয়েকটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছিল। এই যা, আমরা গল্প করতে করতে ফিরলাম। হঠাৎ একটা জায়গায় গিয়ে বন্ধুর ভাই দাঁড়িয়ে আমাদের বলল, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে ও চলে গেল। আমরা লক্ষ্য করলাম ও যেদিকটা গেল সেদিকটা কবরস্থান। ভালো করে লক্ষ্য করলাম যে আরে এতক্ষণ আমরা গল্পে মশগুল থাকার জন্য খেয়াল করিনি যে আমরা কখন এরকম একটা কবরস্থানে গিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি। এক বন্ধু অন্যজনকে বলল, তোর মামাতো ভাই ওইদিকে গেল কেন রে? সে বলল, আমি জানি না, বুঝতে পারছি না। আমি বললাম, চল তো বেটার পেছন করি। বাকিরা সবাই আমাকে সায় দিল। আমরা সেদিকে গেলাম যেখানে একটু আগে আমার মামাতো বন্ধুর ভাই গেছে। আমরা গিয়ে দেখি সে একটা কবরস্থানের সামনে হাঁটু গেড়ে প্রণাম করছে। এই দেখে আমরা তো সবাই অবাক। আমি চেঁচিয়ে উঠলাম ছেলেটার উপরে, হেই, তুমি কি পাগল? এসব কি করছো? এইরকম একটা কবরস্থানের সন্ধ্যাবেলা কার কবরে মাথা ঠুকছো? তোমার প্রেমিকা নাকি? আমার গলায় বিদ্রুপ ছিল। আমার বন্ধুরা হাসাহাসি করছিল ওর কাণ্ড দেখে। যার মামাতো ভাই সেও হাসছিল, আমাকে সাপোর্ট করছিল। ছেলেটা ভীত হয়ে তাকিয়েছিল। ওকে আমি কলার ধরে তুললাম, এই ওঠ, কি করছিলি এসব? ভাইটা বলল, এই কবর কোনো সাধারণ কবর নয়, এর নিচে মাটির আড়ালে শুয়ে আছে পীর বাবা, খুব জাগ্রত পীর বাবা। এই এলাকার সবাই জানে। আমিও ছোট থেকে আসি, যা যা চেয়েছি পীর বাবার কাছে তাই পেয়েছি, সবাই পায়। আমি খুব রেগে গেলাম এইসব শুনে। আমি বরাবরই একটু মুসলিম বিরোধী ছিলাম, তার একটা অন্য কারণও ছিল অবশ্য। যাই হোক, আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, তুই না হিন্দু ছেলে, হিন্দুদের কলঙ্ক তুই, এসব কি করছিস? মুসলিমরা এসব কথা রটায়, আর তোর মতো কিছু অশিক্ষিত পাবলিক আছে যারা এইসব বিশ্বাস করে। বন্ধুর ভাই ভীত হয়ে বলল, না এইরকম বলো না, চুপ করো, দয়া করে চুপ করো। আমি বললাম, কেন? তোর পীর বাবা কি এক্ষুনি কবর থেকে উঠে এসে আমাকে খেয়ে নেবে? বেশ করব, বলবো। দেখি তোদের কি বললি যেন, জাগ্রত পীর বাবা না, দেখি সে কি করে। এই বলে আমি সিগারেট ধরলাম। আমার বন্ধুরা সিগারেট ধরালো। তারপর একটা পা সে কবরটায় রাখতেই আমার বন্ধুর ভাইটি লাফিয়ে পড়ে। আমার পা জড়িয়ে একেবারে কাদো কাদো অবস্থা। পা নামা ওখান থেকে, দয়া করে পাটা নামা ওখান থেকে। আমি বিরক্ত হয়ে পা নামালাম ঠিকই, কিন্তু ভীষণ রাগ হয়ে গেল। ওর কলার ধরে ওকে টেনে তুললাম। তারপর আমার বন্ধুরা ওর ওপরে রেগে গেছে, সবাই ওকে ঘিরে ধরল। ওকে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর বললাম, তুই ওর মামার ছেলে বলে বেঁচে গেলি, না হলে এই কবরের পাশে আর একটা কবর হতো তোর নামে, শুয়ে থাকতি এখানে তোর প্রিয় এই পীর বাবার কাছে। তারপর ওকে আমি আর আমার বন্ধুরা মারধর করলাম। তারপর বললাম, তোকে বাঁচালো তোর পীর বাবা? তোকে তো আমরা এত মারলাম, বাঁচালো? দেখ এবার কি করি। এই বলে আমি ওই কবরের আশেপাশে ঘুরে ঘুরে প্রস্রাব করলাম। আর আমার বন্ধুর ভাই পাগলের মতো ছটপট করলো আর বলল, এইরকম করো না, এইরকম করো না,
আমি বললাম, চুপ কর, মুসলিম তোষণকারী। তবে আমার বন্ধুরা পীর বাবার কবরের থেকে অনেক দূরেই দাঁড়িয়ে ওই ভাইটাকে আটকে রেখেছিল। তারা যা করেছিল, যা বলেছিল, সব দূর থেকে। কারণ আমার মতো মুসলিম বিরোধী তারা অতটা ছিল না। যাই হোক, তারপর বন্ধুরা মিলে ঠিক করলাম এই ছেলেটার বাড়িতে, অর্থাৎ বন্ধুর মামা বাড়িতে আমরা আর ফিরবো না, বাকি 1.5 দিন হোটেলে কাটিয়ে দেব। সেই মতো ওকে ফেলে রেখে আমরা হোটেলের দিকে রওনা হলাম। যেতে যেতে একবার ফিরে তাকিয়ে দেখি ও পীর বাবার কবরের নিচে মাথা ঠুকে কিসব বিড়বিড় করে বলছে। তারপর আমরা যখন হোটেলে এসে উঠলাম তখন সন্ধ্যে 7টা। ঘন্টাখানেক সবই ঠিকঠাকই ছিল। তারপরে রাতের দিকে আমার হঠাৎই জ্বর এলো। কিছুই খেতে ইচ্ছে করছিল না, খেলামও না, শুয়ে পড়লাম। তখনও বুঝিনি কি থেকে কি হতে চলেছে। যত রাত বাড়লো ততই জ্বর বাড়লো। বন্ধুরা প্রথমে অতটা গুরুত্ব না দিলেও পরে যখন জ্বরের ঘরে আমি ভুল বকছি এটা ওদের খেয়াল হলো। তখন ওরা ভয় পেয়ে আমায় ডাকতে শুরু করলো, কিন্তু আমি যেন আমার মধ্যে নেই এটা মনে করে ওরা হোটেলে যারা কর্মী ছিল তাদের সাহায্য নিতে চাইলো। তারা বলল অনেক রাত হয়ে গেছে, ডাক্তার আসবে না, ওদের কাছে ওষুধ আছে, ওরা দিয়ে দিল। আমি ওষুধটা গিলতে পারলাম না। বন্ধুরা ভয় পেয়ে বন্ধুর মামাকে ফোন করে ক্ষমা চেয়ে আমার শরীরের কথা জানিয়ে অনুরোধ জানালো। বন্ধুর মামা ওই রাতেই এসে পড়লেন। তারপর আমায় হাসপাতালে নিয়ে গেল সবাই মিলে, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার জ্বর আর কমলো না, হাসপাতালেও আমার অবস্থার উন্নতি হলো না। 2 দিন পর ডাক্তার জানালো আমার মানসিক হাসপাতালে চিকিৎসা দরকার। আসলে সেই ভুল বকাটা বেড়ে গিয়ে তখন 7মে চড়েছিল। তারপর আমার জীবনের শেষ কয়েকটা দিন কেটেছিল দমদম পাগলাগারোতে। পাগলাগারোতে একদিন আমার আচ্ছন্ন চোখে আমি যেন স্পষ্ট দেখেছিলাম ওই কবরের উপরে বসে পীর বাবা আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে আমি তার দৃষ্টির সামনে ভিজে বিড়াল। সব সাহস কোথায় চলে গেছে। আমার তখন উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। আমার লাংস এফেক্টেড হয়েছিল। কোনো রকম চোখ বুজেছিলাম। চোখ যখন খুললাম তখন দেখলাম আমি যেন কোথায় একটা বসে আছি। আমাকে কি পাগলাগারো থেকে ছুটি দিয়ে দিল এমনটাই মনে হয়েছিল আমার। বুঝলাম লাঞ্চের কষ্টটাও আর নেই, হালকা হালকা লাগছে। ঠিক এই রকম সময় আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। ফিরে দেখি আমার ছোটবেলার এক বন্ধু অরিজিৎ এসে আমার কাঁধে হাত রেখেছে। সে বলল, এখন কেমন বোধ করছিস? আমি বললাম, ভালো, আগের মতো আর বুকে কষ্টটাও নেই। আর পাগলাগারোতে থাকাকালীন নানান রকম চিকিৎসা চলতো, তার কষ্টও এখন আর নেই। অরিজিৎ বলল, ওরকম প্রথম প্রথম হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন আমার মাথায় একটা প্রশ্ন এলো, অরিজিৎ তুই এখানে কিভাবে? অরিজিৎ, আমার তো এখানেই থাকার কথা, তাই আমি এখানেই আছি। হঠাৎ একটা কথা মনে পড়তেই আমি চমকে তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু অরিজিৎ তুই তো উচ্চ মাধ্যমিকের বছরে খুন হয়েছিলি, আমিও তো গেছিলাম তোকে দাহ করতে, তাহলে তুই এখানে? তুই তো আর বেঁচে নেই। অরিজিৎ আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুইও আর বেঁচে নেই বন্ধু, এইখানেই। সবাই অবাক মৃতের জীবনাবন্দী চিঠির অংশ শুনে। এদিকে ঘড়ি বলছে শেষ রাত। হঠাৎ রাহুল বলল, আমার একটা কথা ছিল, ইন্দ্র তোকে আর একটা কাগজ আর একটা কলম দিচ্ছি, তুই এই লেখাটাই লেখ। সবাই রাজি হলো এই প্রস্তাবে। সবারই মনে একই কথা, হাতের লেখাটা ম্যাচ করছে কিনা দেখতে হবে। ইন্দ্র লিখলো ডান হাতে। দেবশঙ্কর লক্ষ্য করলো ইন্দ্র কিন্তু চিঠি যখন লিখছিল তখন বাঁ হাতে লিখছিল। আর তারপর দেবশঙ্কর সবাইকে জিজ্ঞেস করলো এবং ইন্দ্রকেও জিজ্ঞেস করলো, তুই বাঁ হাতেই তো? ইন্দ্র বলল, কই না তো, আমি তো সবসময় ডান হাতেই লিখি, বাঁ হাতে তো লিখি না কখনো। কিন্তু কেন? দেবশঙ্কর বলল, তুই তখন বাঁ হাতে লিখছিলি তাই, এখন একবার বাঁ হাতে লিখে দেখ তো। ইন্দ্র চেষ্টা করলো কিন্তু বাঁ হাতে সে লিখতে পারলো না। দেবশঙ্কর এইবার এতক্ষণ পর প্রিয়াঙ্কাকে কিছু জিজ্ঞেস করলো, শুভম কি বাঁ হাতে ছিল? প্রিয়াঙ্কা, আমি তো সেটা জানি না রে, আমরা একসাথে খেলাধুলো করতাম কিন্তু পড়াশোনা একসাথে করিনি, কোনো কোচিংয়েও একসাথে পড়িনি, তাই জানি না। এইবার কৌশিক নাস্তিকটা বলল, কিন্তু আমাদের আরেকটু খোঁজ খবর নেওয়া উচিত। মানলাম যে আজ যা ঘটেছে সবটাই যুক্তিবুদ্ধির বাইরে, আমার চোখের সামনেই ঘটছে, এটা গল্প কথা না বলে উড়িয়ে দেব না। কিন্তু তবু আকাশভিতুটা সায় দিল কৌশিককে। দেবশঙ্কর, কি প্রমাণ চাস বল?
কৌশিক, আচ্ছা প্রিয়াঙ্কা তোর পাড়ায় যে বাড়িতে ভাড়া থাকতো, এই শুভম ছেলেটা, সেই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা বলা যাবে? বা শুভমের কোনো আত্মীয় বাড়িওয়ালা সেরকম কাউকে চেনে কিনা? তাহলে একটু খোঁজ খবর নেওয়া যেত ওই শুভমের ব্যাপারে। আকাশ সায় দিয়ে বলল, আমি কৌশিকের সাথে একমত, একবার যাচাই করে নিতে চাই। প্রিয়াঙ্কা বলল, বেশ, তোরা কাল সকাল 10টায় তাহলে আয় আমার বাড়িতে, তারপর আমরা শুভমের বাড়িওয়ালার সাথে কথা বলবো। অবশেষে সকাল 10টার সব বন্ধুদের নিয়ে প্রিয়াঙ্কা গেল শুভমের বাড়িওয়ালার কাছে। বাড়িওয়ালা বেশ হেল্পফুল। সে বলল শুভমের মামা বাড়ির সঙ্গে তার যোগাযোগ আছে এবং বিকেলে প্রিয়াঙ্কাদের নিয়ে সে নিজেই সেখানে যাবে। তখনকার মতো বন্ধুরা বিদায় হলো। আবার সবাই লাঞ্চ সেরে বিকেলবেলা প্রিয়াঙ্কার বাড়িতে এসে হাজির। সবাই বাড়িওয়ালাকে নিয়ে গেল শুভমের মামা বাড়ি। শুভমের বড় মামার সঙ্গে কথা হলো। বাড়িওয়ালাই এই ছেলে মেয়েদের পক্ষ থেকে সবকিছু তাকে বুঝিয়ে বলল। সব শুনে বড় মামা বলল, হ্যাঁ, তার ভাগ্নের জীবনের শেষ দিনগুলো কেটেছিল পাগলাগারদে, আর মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে অতিরিক্ত সাহস দেখাতে গিয়ে তার জীবনে নেমে এসেছিল এই কাল। তারা এইসব চেপেছিল কারণ পাছে লোক জানাজানি হয় যে তাদের ভাগনা পাগলাগারদে থাকার ব্যাপারটা, তাই চুপচাপ ছিল তারা। এইবার ইন্দ্র অর্থাৎ যে মিডলম্যান, সে বলল, কাকু আর একটা কথা বলার ছিল। বলছি আপনার ভাগ্নের হাতে লেখা কোনো খাতা সেসব কিছু আছে? মামা বলল, পুরনো বই খাতার ভিড়ে থাকতে পারে। সে ছোটবেলা পড়াশোনা করত, খাতা বই আমাদের ছেলেমেয়েদের সাথে তারটাও তাকে তোলা আছে, একটু খুঁজে দেখতে হবে, সময় লাগবে, তোমরা কাল এসো। প্রিয়াঙ্কারা পরদিন সন্ধ্যায় শুভমের বড় মামার কাছে গেল কলেজের পর। সেদিন সোমবার থাকায় ওদের সাথে বাড়িওয়ালা যেতে পারেনি। যাই হোক, বড় মামা শুভমের একটা পুরনো খাতা নিয়ে বসেছিল। ওরা আসতেই সেটা দেখালো। দেবশঙ্কর চিঠি খুলে দেখলো হুবহু মিল আছে কিনা খাতার লেখার সাথে। সবার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরল। এই অবিশ্বাস্য ঘটনাটা ওদের স্তম্ভিত করে তুলল। ওদের গড়ের মাঠের আড্ডা বন্ধ হয়ে গেল। কলেজ জীবন শেষ হলো। দেবশঙ্কর ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের ছাত্র। সে আর এই দলে আসতে পারে না। এর মধ্যে প্রিয়াঙ্কা একটা কাজ পেয়েছিল, আর সেই কাজ থেকে 10,000 টাকা জমিয়ে বন্ধুদের কাছে প্রস্তাব রাখলো, তোমরাও যে যেমন পারো নিজের উপার্জন থেকে দাও, আমরা মুর্শিদাবাদ মসজিদে কথা বলবো, আর ওই পীর বাবার কবরস্থানটা আমরা একটা ঘর বানাবো। দেবশঙ্করকে রাহুল খবরটা দিল। দেবশঙ্কর টাকা পাঠালো, কিন্তু সে নিজে যেতে পারলো না। ওরা বাকিরা গেল, ইন্দ্র, কৌশিক, আকাশ, প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার দুজন বান্ধবী আর রাহুল। মসজিদ ওদের কাজে ওদের সাহায্য করলো। 6 মাস পর ইন্দ্র, আকাশ আর কৌশিক একই কোম্পানিতে চাকরি করে। সেদিন একটা লিখিত এক্সপ্লেনেশন লিখছিল ইন্দ্র। কৌশিক তার ঠিক পাশের ডেস্কটায় হঠাৎ কাজের ফাঁকে কম্পিউটার থেকে চোখ সরিয়ে একটু এদিকটা তাকাতেই হঠাৎ যেন চমকে উঠল, যেন কি একটা আশ্চর্য কিছু দেখে ফেলেছে এমন একটা ভাব। ইন্দ্র লিখছে, বা হাতে মনোযোগ সহকারে। আকাশের ডেস্কটা একটু দূরে। কৌশিক বুদ্ধি করে ভিডিও করে রাখলো। তারপর লাঞ্চ টাইমে আকাশকে ভিডিওটা দেখিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছিস? আকাশ বলল, না। কৌশিক, ভুলে গেলি সেই রাত? এইবার আকাশের সব মনে পড়ে গেল। দেবশঙ্কর বলেছিল আত্মা বা হাতে লেখে, আর ইন্দ্র বা হাতে লিখতে পারে না। সেদিন ওর পরীক্ষা পর্যন্ত নেওয়া হয়েছিল, ও লিখতে পারেনি বা হাতে। আকাশ চমকে উঠল। একটাই কথা এখন আকাশ, কৌশিক দুজনেরই মধ্যে ঘুরছে। এইবার ওদের মাঝে ইন্দ্র এলো। আরে ভাই, আর বলিস না, সারাদিন যা ধকল যাচ্ছে। আকাশ জিজ্ঞেস করলো, তুই কিসব এক্সপ্লেনেশন লিখছিলি? ইন্দ্র, হ্যাঁ, সেসব মিটেই তো তো এলাম। কৌশিক, এক্সপ্লেনেশনটা একটু দেখাবি ভাই? ইন্দ্র, শিওর, চ আমার ডেস্কে, এক্সপ্লেনেশন তোদের চোখের সামনে ভাসছে। কৌশিক আর আকাশ একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। ইন্দ্র হাসছে। কৌশিক, ইন্দ্র একটু বাইরে আসবি, তোর সাথে কথা আছে। বাইরে আসলো ওরা তিনজন। আকাশ বলল, ইন্দ্র, আজ তোকে সরাসরি একটা কথা জিজ্ঞাসা করছি। এই লেখাটা যদি তোর হয়, তাহলে সেদিন হাতের লেখাটা কার ছিল? ইন্দ্র ঠান্ডা মাথায় উত্তর দিল, আমারই ছিল। কৌশিক, মানে? তার মানে তুই আমাদের বোকা বানিয়েছিস? ইন্দ্র এইবার বলল, সব বলবো, আমি কাউকে বোকা বানাইনি। আজ অফিস ছুটির পর আয় আমার বাড়িতে, সেখানেই বলবো। ইন্দ্র যে ঠিকানা দিল, সেই ঠিকানা ধরে আকাশ আর কৌশিক যখন পৌঁছালো,
তখন তাদের অবাক হওয়ার আরো বাকি ছিল, কারণ মাস 6 আগে যে বাড়িটাকে শুভমের মামা বাড়ি বলে তারা জেনেছিল, সে বাড়িটা ইন্দ্রর বাড়ি। এইসবের মানে কি? কৌশিক আর আকাশ দুজনেই চেপে ধরলো ইন্দ্রকে। ইন্দ্র বলল, হ্যাঁ, এই বাড়িটা আমার বাড়ি, তবে হ্যাঁ, এটা শুভমের মামা বাড়ি, এটাও সত্যি, কারণ আমি শুভমের মামাতো সেই ভাই। আর শোন, মুর্শিদাবাদে শুভম অন্য কারোর মামা বাড়িতে নয়, নিজের ছোট মামার বাড়িতে উঠেছিল। আমি ওর ছোট মামার ছেলে। আর সেদিন যাকে দেখেছিলি, সে শুভমের বড় মামা, আমার জেঠু। আমরা সেই সময়ে মুর্শিদাবাদে থাকতাম। আমার বাবা ওখানে চাকরি করত। আর বন্ধু মামাতো ভাইকে ওরা ওইভাবে অত্যাচার করেনি, করেছিল আমাকে। আমার বিশ্বাসের জায়গা আঘাত এনেছিল শুভম আর ওর বন্ধুরা। সেদিন থেকে আমার মনে একটা দাগ ছিল। কৌশিক বলল, আর ওর মৃত্যুর ইতিহাস তুই যা লিখেছিলি শুভমের হয়ে, ইন্দ্র, সেটা পুরোটাই সত্যি। আমি নিজের চোখে ওর ওই অবনতিটা দেখেছি। সত্যিই পীর বাবার মাজায় এসে ওই রকম অন্যায় করার শাস্তি ও ওইভাবেই পেয়েছে। ওই রাত থেকেই শুরু হয়েছিল শাস্তি। ও ওই ঘটনার পর আর মাস 3 বেঁচে ছিল, আর দমদম মেন্টাল হসপিটালেই ছিল। আকাশ, তাহলে তুই যে ওই চিঠিতে উল্লেখ করেছিলি ওর কোন বন্ধু, কি যেন নাম, অরিজিৎ, সে নাকি মৃত্যুর পর ওর সাথে দেখা করেছে হ্যান ত্যান। ইন্দ্র বলল, ওটাও আংশিক সত্য, আর আংশিক আমার ইচ্ছাকৃত লেখা। কৌশিক, মানে? ইন্দ্র, মানে এই যে অরিজিৎ বলে শুভমের এক বন্ধু যে সত্যিই মারা গেছিল, সেটা আমি জানতাম, ওর মুখেই শুনেছিলাম। তাই ওর মৃত্যুর পর আশা করে বন্ধুর সাথে দেখা পেয়েছে, তাই সেইটুকু অংশ আমার কল্পনা। আকাশ, আর ওর বাকি বন্ধুদের কি হলো? ইন্দ্র, বাকিরা ওর ওই অবস্থা থেকে সবাইকে করজোরে ক্ষমা চেয়েছিল। তবে হ্যাঁ, দূরেই ছিল দাঁড়িয়ে, যা মস্করা করেছে দূর থেকে, আর কিছুটা আমার উপরে। কিন্তু পীর বাবার কবরের কাছে যায়নি। ওই দুঃসাহসটা দেখিয়েছে, যার শাস্তি সেই পেয়েছে। কৌশিক, তার মানে আমার প্রথম সন্দেহটাই ঠিক। দেবশঙ্কর আসলে ঠক, ও কিচ্ছু প্ল্যানচেট জানে না। এইসবের মানে কি? ইন্দ্র, মানে হচ্ছে প্রিয়াঙ্কাকে আমি অনেকদিন ধরেই চিনি। শুভামদের পাড়ায় ভাড়া থাকাকালীন আমি বার কয়েক গেছিলাম আমার পিসি বেঁচে থাকতে। কলকাতায় এসে পিসির বাড়ি যেতাম, প্রিয়াঙ্কাকে চিনতাম। তারপর কলেজে দেখলাম সেই মেয়েটাই আমার ব্যাচমেট। ওর শুভমের মৃত্যু নিয়ে একটা কৌতূহল আছে। আমার মাথায় একটা প্ল্যান খেললো যে বলবো শুভমের মৃত্যুর রহস্য, তবে একটু পেঁচিয়ে। ওকে আমি আগেই শিখিয়ে রেখেছিলাম যে আমি যে ওর মামাতো ভাই সেটা তুই কাউকে বলবি না, তাই ও বলেনি। আর রাহুল যেহেতু আমার ভালো বন্ধু ছিল সেই সময়, তাই ওকে সবটা জানাতে ওই দেবশঙ্করকে জোগাড় করেছিল। অ্যাকচুয়ালি দেবশঙ্করের ব্যাপারে আমিও বিশেষ কিছু জানি না, তবে আমার প্ল্যান অনুযায়ী এই প্ল্যানচেট প্রসঙ্গ আড্ডায় উত্থাপন করা। দেবশঙ্কর প্ল্যানচেট জানে না সেটা আড্ডায় বলা, তারপর তার বিরোধিতা করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে কি রকম প্ল্যানচেট করে আমরাও দেখব। সেই সব প্ল্যান আমি জানতাম। কৌশিক, তুইও নাস্তিক, তাই সুবিধা হয়েছিল। আর রাহুল তো সব আগে থেকেই জানতো। প্রিয়াঙ্কাকেও শিখিয়ে দিয়েছিলাম শুভমের প্রসঙ্গটা ওই আড্ডায় তুলতে। তারপর একটা ছোটখাটো ড্রামা। শুভমের মৃত্যু রহস্য জানা হলো একটু অন্যরকম ভাবে। সোজাসুজি বললে এত মজা লাগতো কি বলতো? আকাশ, তার মানে দেবশঙ্কর ওই প্ল্যানে সামিল ছিল? ইন্দ্র, হ্যাঁ। কৌশিক, শুধু দেবশঙ্কর বলছিস কেন আকাশ? বল প্রিয়াঙ্কা, রাহুল ওরাও সামিল ছিল। ইন্দ্র, হ্যাঁ, কারণ প্রিয়াঙ্কার একটা ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল। আকাশ, কি ইন্টারেস্ট? শুভম প্রথম প্রিয়াঙ্কার সাথে বন্ধুর মতো মিশলেও পরে ওর একটা কুনজর পড়েছিল প্রিয়াঙ্কার ওপরে। ও প্রিয়াঙ্কাকে চাইতো, আর প্রিয়াঙ্কা ভালোবাসতো যাকে, সে একজন ইসলাম ধর্মাবলম্বী ছেলে। সেই জন্য শুভমের এত রাগ মুসলিমদের নিয়ে। শুভম যাকে ভালোবাসতো সে তো শুভমকে ভালোবাসতো না, বুঝেছিস? কৌশিক, বুঝেছি, কিন্তু আমাদের এত বোঝাপড়া বাকি দেবশঙ্কর আর রাহুলের সাথে। আকাশ, হ্যাঁ, কিন্তু রাহুল তো এখন কলকাতায় নেই। কৌশিক, ফোন করে দেবশঙ্করের খোঁজ কর। রাহুলকে ফোন করা হলো। রাহুল একটা দুঃসংবাদ দিল। দুঃসংবাদটা হলো এই যে দেবশঙ্কর প্ল্যানচেট শিখতে গিয়ে আর তন্ত্রসাধনা অনেকদিন ধরে চেষ্টা করছিল শেখার, কিন্তু অবশেষে কোনো এক অজানা কারণে গত মাসে সে নিজের ঘরে মারা যায়।